নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা করব ট্রান্সলেশন হাতেখড়ি সিরিজের সেকেন্ড ক্লাস। এখানে আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনকে টার্গেট করিনি। মূলত কম্পিটিটিভের ডেসক্রিপটিভ লিখতে গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্যা হয় এবং সমস্যার মূল কারণ তারা 6, 7, 8, 9, 10, 11, 12 এই পর্যায়ে ইংরাজিটা ভালোভাবে পড়েনি, তাদের বেসিক স্ট্রং হয়নি। তো সেই অংশগুলোই আমরা কিন্তু ট্রান্সলেশন হাতেখড়ি সিরিজে আলোচনা করব। এটা সরাসরি হয়তো কম্পিটিটিভে লাগবে না, কিন্তু এই জিনিসগুলো না জানলে তুমি নিজেও যে বানিয়ে লিখতে পারবে না, ক্লাসটা কিছুক্ষণ করার পর তুমি নিজেই ভালো বুঝতে পারবে। ইংরেজিতে মোটামুটি বেসিক যাদের স্ট্রং আছে তারা চাইলে ক্লাসটা স্কিপ করতে পারো। তো দেখো, আজকে আমরা মূলত আলোচনা করব বি ভার্ব এবং তার ব্যবহার নিয়ে। বি ভার্ব বলতে কোন ভার্বগুলোকে বোঝায়? আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই যে ভার্ব ফর্মগুলো রয়েছে এগুলোকে আমরা বি ভার্ব হিসেবে চিনে থাকি। এবং ছাত্রছাত্রীদের একটা মূল ধারণা হচ্ছে এই ভার্বগুলো বা বিভার্বগুলো কেবলমাত্র হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বিষয়টা কিন্তু তা নয়। বি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার প্রিন্সিপাল বা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো দেখো, আমরা প্রথমে বি ভার্বের মেইন যে কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নেব। প্রথমেই যেমনটা বললাম, ক্রিয়াপদের দুটো টাইপ হবে বি ভার্ব হিসেবে। একটা হচ্ছে তোমার মেইন ভার্ব, আরেকটা হচ্ছে তোমার হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বকেই অক্সিলারি ভার্ব বলা হয়। এইবার এই বি ভার্বের কাজ কি কি? হেল্পিং ভার্ব হিসেবেই বা কি কাজ করে, মেইন ভার্ব হিসেবেই বা কি কাজ করে? মূলত অস্তিত্বের অবস্থা নির্দেশ করে, এছাড়া অস্তিত্ব, অবস্থান, পরিচয়, গুণাবলী ইত্যাদি প্রকাশ করে। তো এইগুলো হচ্ছে এদের মূল কাজ। এবার তোমাদের মনে হতে পারে, স্যার এই অস্তিত্ব, অবস্থান, পরিচয়, গুণাবলী এগুলো কি? মনে করো তোমাকে কাউকে পরিচয় দিতে হচ্ছে, তোমার নিজের পরিচয়। তুমি কি বলবে? আই অ্যাম এ বয় অথবা আই অ্যাম এ গার্ল। তাহলে এই যে অ্যাম শব্দটা, সেটা তোমার সম্পর্কে অথবা তোমার পরিচয় করিয়ে দিচ্ছে। এবং এই বিষয়গুলো পরবর্তী স্লাইডগুলোতে আরো ডিটেলসে আলোচনা করা আছে। অর্থাৎ অস্তিত্ব বলতে কি বোঝায় তার উদাহরণ, অবস্থান বলতে কি বোঝায় তার উদাহরণ ইত্যাদি। এবং এদের ব্যবহার বলতেও কি বোঝাচ্ছে দেখো, পরিচয়ের মধ্যে তুমি তোমার পেশা বোঝাতে পারবে এই বি ভার্ব দিয়ে। যেমন মনে করো তুমি একজন স্টুডেন্ট, বলবে আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি তোমার বয়স বোঝাতে পারবে, তোমার সম্পর্ক বোঝাতে পারবে। মনে করো তোমার বাবাকে দেখিয়ে বলছেন এই ভদ্রলোক কে হয়, তখন তুমি কি বলবে? হি ইজ মাই ফাদার। তাহলে ইজ শব্দটা এখানে মেইন ভার্ব হিসেবেই ব্যবহৃত হচ্ছে এবং একটা সম্পর্ককে নির্দেশ করছে। এছাড়াও আগে যেমন বললাম, গুণাবলী, বৈশিষ্ট্য প্রকাশ, সময়, আবহাওয়া, এগুলো সবকিছুই নির্দেশ করা যায় বি ভার্ব দিয়ে। এবং এখানে কিন্তু বি ভার্ব তোমার প্রধান ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হবে অথবা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। হেল্পিং ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার অনেকটা সময় বোঝানোর জন্য। তো সেগুলোও আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো চলো সবার প্রথম এদের স্ট্রাকচার আমরা দেখে নিই, যে কোন টেন্সে এবং সেন্টেন্সের কোন প্যাটার্নে বি ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে কিভাবে ব্যবহৃত হয় বা বি ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হয়। তো সবার প্রথম আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? যেখানে তোমার নেগেটিভ শব্দ থাকবে না, অর্থাৎ নো অথবা নট এই জাতীয় শব্দের অনুপস্থিতি বোঝাবে, সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার দেখো প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাম, ইজ অথবা আর। এবং মাথায় রাখবে আমরা ফার্স্ট পারসন আই এর সঙ্গে ব্যবহার করি অ্যাম, থার্ড পারসনের সাথে করি ইজ এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের সাথে করি আর। একই রকম ভাবে এখানে যদি সেকেন্ড পারসন থাকতো তার সাথেও আমরা আরই ব্যবহার করতাম। এমনকি থার্ড পারসন প্লুরাল নাম্বার বা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সবকিছুর সাথেই আমরা আর ব্যবহার করি। যদি এটা পাস্টে চলে যায় তখন আই এর সাথে হবে ওয়াজ, দের সাথে হবে ওয়্যার এবং বাকিগুলোর সাথেও কম বেশি ওয়্যারই ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আবার কিন্তু ওয়াজ ব্যবহৃত হবে। ফিউচার টেন্সে কি হবে? শ্যাল,
অথবা উইল। মাথায় রাখবে এই যে শ্যাল বা উইল, এটা তো তোমার মোডাল ভার্ব, এবং মোডাল ভার্বের পর ভার্বের সবসময় বেস ফর্ম বসে। তাহলে বি ভার্বের বেস ফর্ম কি? বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি নিজেই। এই কারণে শ্যাল অথবা উইলের পরে আমরা বি ব্যবহার করেছি। নেগেটিভের ক্ষেত্রেও একই থাকবে, শুধুমাত্র এই নট শব্দটা এম এর পরে চলে যাবে, ওয়াজের পরে নট চলে যাবে। এবং শ্যাল নট বি এর ক্ষেত্রে তোমার বি এর আগে কিন্তু নট আসবে। জেনারেলি নট শব্দটা অ্যাডভার্ব অফ নেগেশন, এবং এটা হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যিখানে ব্যবহৃত হয়। কিন্তু যখন অ্যাম শব্দটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথবা যে কোনো বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন এই অ্যাডভার্ব অফ নেগেশনটা মেইন ভার্বের আগে না বসে তার পরে ব্যবহৃত হয়। একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো আমি সেখানে যাইনি বা যাওয়া হয়নি, এরকম যদি কিছু বলি, তাহলে আই হ্যাভ নট গন দেয়ার বলবো। হ্যাভের পরে নট হচ্ছে এবং গনের আগে নট হচ্ছে। খেয়াল করে দেখো, নটের পজিশনটা হচ্ছে মেইন ভার্বের ঠিক আগে এবং হেল্পিং ভার্বের ঠিক পরে। তার মানে তুমি হয়তো পড়ে নিলে যে মেইন ভার্বের আগে নট বসে, কিন্তু বলা হলো আমি একজন ছাত্র নই, তখন উত্তর হবে আই অ্যাম নট আ স্টুডেন্ট। তো এখানে খেয়াল করে দেখো, আমরা নট শব্দটাকে অ্যাম এর পরে ব্যবহার করছি, এবং অ্যাম হচ্ছে মেইন ভার্ব। এবং এক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমার মেইন ভার্ব হিসেবে যদি বি ভার্ব থাকে, তাহলে অ্যাডভার্ব অফ নেগেশন সেই মেইন ভার্বের আগে ব্যবহৃত না হয়ে তার পরে ব্যবহৃত হয়। চলে আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি? যখন সাবজেক্টের আগে তোমার ভার্ব থাকবে। তো জেনারেলি মেইন ভার্ব তো আর সাবজেক্টের আগে আসে না, আসে হচ্ছে কে? তোমার হেল্পিং ভার্ব। তবে মেইন ভার্ব কখন আসতে পারে? যখন আমরা কোশ্চেন ট্যাগ করব, তখন কিন্তু এটা আমাদের বেশ কাজে লাগবে। সাধারণত আমরা সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করি। যেমন ধরো বলা হলো আই অ্যাম গোয়িং দেয়ার, তো এখানে উল্টে যদি করতে চাই তাহলে লিখতে হবে অ্যাম আই গোয়িং দেয়ার, অথবা আর ইউ গোয়িং দেয়ার, এইভাবে করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। তো সেক্ষেত্রে সাবজেক্টের আগে তোমাকে ভার্বটা নিয়ে যেতে হবে। তাহলে ওয়াজ আই, ওয়্যার দে ইত্যাদি, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে কি হতো? দে ওয়্যার, আই ওয়াজ। এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই উল্টে যাচ্ছে। এক্ষেত্রে খেয়াল করে দেখো, বলছে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করছি। তো এক্ষেত্রে শ্যাল আই ব্যবহৃত হচ্ছে এবং উইল ইউ ব্যবহৃত হচ্ছে, এবং তারপরে তোমার বি ভার্বটা ব্যবহৃত হচ্ছে। এবং এখানে বি ভার্বটা কি? মেইন ভার্ব, কারণ হেল্পিং ভার্ব হিসেবেই আমরা শ্যাল ব্যবহার করছি। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে আই অথবা উই, এই যে ফার্স্ট পার্সন, এগুলোর পর আমরা শ্যাল অথবা উইল দুটোই লিখতে পারি। যদিও বেসিকের ক্লাস, কিন্তু একদম যদি অ্যাডভান্স কিছু না বোঝাই তাহলে ছাত্রদের তো ইন্টারেস্ট থাকবে না। তাহলে মাথায় রাখবে, আই এর পর অথবা উই এর পর আমরা শ্যাল অথবা উইল দুটোই লিখতে পারি, দুটোই চলতে পারে। জেনারেলি লেখা উচিত হচ্ছে শ্যাল, তুমি চাইলে উইলও লিখতে পারো। শ্যালটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, উইলটা হচ্ছে আমেরিকান ইংলিশ। আমেরিকানরা তোমার আই উই এর পরে উইলই ব্যবহার করে। কিন্তু যদি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখো, তখন কিন্তু উইল আই অথবা উইল উই লিখতে পারবে না, অর্থাৎ উইল আই এটা ভুল, তোমাকে লিখতে হবে শ্যাল আই। অর্থাৎ তুমি যখন ভার্বটা পরে লিখছো, তখন আই এর পরে শ্যাল লেখো উইল লেখো কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে, তখন উইল আই ব্যবহার না করে তোমাকে শ্যাল আই ব্যবহার করতে হবে। পরের পার্টে কি বলছে? ইন্টারোনেগেটিভ। ইন্টারোনেগেটিভ মানে একই সাথে ইন্টারোগেশনও করা হবে, এমনকি সঙ্গে সঙ্গে সেখানে নেগেটিভ ওয়ার্ডও থাকবে। যেমন আমরা এর আগে কি করেছিলাম? এম আই, এটা ইন্টারোগেটিভ, আর আই অ্যাম নট এটা হচ্ছে তোমার নেগেটিভ। তো এই নেগেটিভের থেকে নট নেবে, আর ইন্টারোগেটিভ থেকে এম আই নেবে। তাহলে এই অংশ দুটোকে পাঞ্চ করলে তুমি পাচ্ছ এম আই নট। এবং এই যে পার্টগুলো শেখাচ্ছি, এই পার্টগুলো কিন্তু আরো বেশি দরকার পড়বে তোমার
কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে। এবার কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে তুমি এম আই নট ব্যবহার করবে নাকি আর ব্যবহার করবে, সেই অংশগুলো আমরা যখন কোশ্চেন ট্যাগ আলোচনা করব তখন বিশদে বর্ণনা করব। তো এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার কি, নেগেটিভের স্ট্রাকচার কি, ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি, এবং এই 2 এবং 3 মিলিয়ে ইন্টারোনেগেটিভের স্ট্রাকচার কি। এইখানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, তোমাদেরকে বলতে হবে এই যে স্ট্রাকচারটা রয়েছে whether it is correct or not। চলে আসি আমাদের বেশ কিছু নতুন নতুন সেগমেন্টে, এবং এই পুরো সেগমেন্টটাই আধারিত হবে বি ভার্বকে কেন্দ্র করে। তাহলে ইনফিনিটিভের পর আমাদেরকে যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে কিন্তু তার বেস ফর্ম বা V0 ব্যবহার করতে হবে। কেউ বিভ্রান্ত হবে না, জেনারেলি এই শব্দগুলোকে তোমরা V1 নামে চেনো, তবে আমি বেস ফর্মকে ডাকি V0 নামে এবং প্রেজেন্ট ফর্মকে ডাকি V1 নামে। এবার ব্যাপার হচ্ছে এত জটিলতা কেন? কারণ অধিকাংশ ক্ষেত্রে V0 এবং V1 এক হলেও সব ক্ষেত্রে কিন্তু তা নয়। যেমন বিভার্বের ক্ষেত্রেই V0 হচ্ছে বি, কিন্তু V1 হচ্ছে ইজ অথবা আর অথবা অ্যাম। বাকিগুলোর ক্ষেত্রে তোমার V0 V1 দেখতে একই রকম বলে টিচাররা বা বিভিন্ন বইতেও সবকিছুকে V1 নাম দেয়া হয়েছে। তো মাথায় রাখবে আমরা যখন ইনফিনিটিভ ব্যবহার করব তারপর বি ভার্বের বেস ফর্ম অর্থাৎ V0 ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ইনফিনিটিভের পর বি বসলো। প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বোঝায়? ভার্বের সাথে আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ তৈরি করা। এই যে ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা V4 ফর্ম বলি। তাহলে বি ভার্বের সঙ্গে অর্থাৎ V0 সঙ্গে তুমি যদি আইএনজি যোগ করো তাহলে তুমি পাবে হচ্ছে বিং, কারণ V0 হচ্ছে বি এবং তার সাথে যোগ করছো আইএনজি। তোমাদের কখনো কখনো মনে প্রশ্ন আসেনি যে স্যার ইজের সাথে কেন আইএনজি যোগ করা যায় না? কারণ ছোটবেলা থেকে শিখেছি ইজার তো V1, তার সাথে আমরা আইএনজি যোগ করতে পারবো না কেন? V1 এর সাথে তো আইএনজি যোগ করা হয়। স্যারেরা তখন হয়তো থামিয়ে তোমায় বলেছে দূর, ইজিং আরিং হয় নাকি? কিন্তু কেন হয় না? কারণ আমরা কোনো সময় আইএনজি V1 এর সাথে নয় বরং বেস ফর্মের সাথে ব্যবহার করি। তবে তুমি যদি একই সঙ্গে V1 কে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুভাবেই চেনো তাহলে কিন্তু কোনো আপত্তি নেই। এবার চলে আসি পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা তাকে পাস্ট পার্টিসিপল বলি। তো বি ভার্বটাও তোমার পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন আমরা তাকে বলবো বিন। এইবার মূল ব্যবহার এবং গঠন আমরা দেখে নেব বি ভার্বের। এবার আমি কি বলেছি? বি ভার্ব হেল্পিং ভার্বও হতে পারে, আবার মেইন ভার্বও হতে পারে। তাহলে প্রথমে আমরা দেখে নেব মেইন ভার্ব হিসেবে কিভাবে আমরা বি ভার্বকে ব্যবহার করব। এখানে বলে রাখি একটা চেনার যেটা সহজ নিয়ম, সেটা বি ভার্ব তখনই মেইন ভার্ব হবে যখন বি ভার্বের পরে অন্য কোনো ভার্ব থাকবে না। বি ভার্বের পর সাধারণত ভার্বের কোন ফর্ম থাকে? ধরো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যাই লেখো না কেন তার সাথে তোমার আইদার V4 থাকবে অথবা V3 থাকবে। V4 মানে ভার্ব প্লাস আইএনজি। আমি যদি গো ভার্ব নিই তাহলে গোয়িং, এবং যদি আমি থার্ড ফর্ম নিই তাহলে হচ্ছে গান। তো মাথায় রাখবে বি ভার্বের পর যদি গোয়িং অথবা গান থাকে তাহলে বুঝবে বি ভার্ব শব্দটি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি দেখো বি ভার্বটাই একমাত্র ভার্ব, তখন কিন্তু সেটাকেই প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব হিসেবে তোমাকে ধরে নিতে হবে। তোমাদের মনে হতে পারে স্যার ইজের পর V3 বসে নাকি? হ্যাঁ, আমাদেরকে তো প্যাসিভের স্ট্রাকচারটাও মাথায় রাখতে হবে। এটা নয় অ্যাক্টিভের স্ট্রাকচার হলো। প্যাসিভের ক্ষেত্রে ইজের পর আমরা ডান তো ব্যবহার করতেই পারি। তো দেখো সবার প্রথম আমরা বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে কি করে ব্যবহার করব। তো প্রথমেই মাথায় রাখবো যে বি ভার্বের পর V3 অথবা V4 থাকবে না, এবং কি হিসেবে থাকবে না? ভার্ব হিসেবে থাকবে না। অ্যাডজেক্টিভ হিসেবে থাকলে কিন্তু কোনো আপত্তি নেই। সবার প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখব সেটা হচ্ছে পরিচয় অথবা পেশা। এখানে যে চারটে সেন্টেন্স আছে খেয়াল করে দেখো, আমি একজন ছাত্র, এটা হচ্ছে তার পরিচয় অথবা তার পেশা। পরের সেন্টেন্স সে একজন ছাত্র, এটা হচ্ছে তার পরিচয়। দীপ্তি একজন ছাত্র, তার পরিচয়।
তারা ছাত্র, এটাও তাদের পরিচয়। এখানে যদি ছাত্র না থেকে শিক্ষক থাকতো তাহলে সেটাকে আমরা তার পরিচয় অথবা পেশা দুটোই বলতে পারতাম। ছাত্রছাত্রী এটাও এক ধরনের পেশা, আমরা তো কাজের মধ্যেই রয়েছি। তাহলে এখানে খেয়াল করে দেখো, বাংলা বাক্যের সঙ্গে ইংরাজি বাক্যের যেটা মেইন গঠনগত পার্থক্য, সেটা হচ্ছে বাংলা বাক্যে এই যে হই বা হয় এটা দেয়া থাকে না, কিন্তু ইংরাজিতে তুমি যখন ট্রান্সফর্ম করবে বা ট্রান্সফার করবে বা ট্রান্সলেট করবে, তোমাকে একটা ভার্ব আনতে হবে। তো এখানে প্রত্যেকটার মধ্যেই একটা লুকোনো ভার্ব আছে, সেটা কি? আমি একজন ছাত্র হই, সে একজন ছাত্র হয় বা সে হয় একজন ছাত্র, দীপ্তি একজন ছাত্র হয়, তারা ছাত্র হয় বা তারা হয় ছাত্র। তো সেন্টেন্সে বাংলায় এই ভার্বগুলো অর্থাৎ বি ভার্ব, হয় ভার্ব যেটা রয়েছে তাকে বাদ দিয়েও লেখা যায়, এমনকি বাদ দিয়েই লেখা হয়। কিন্তু ইংরাজিতে তোমার বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবং খেয়াল করে দেখো, হয় মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। একটু আগে দেখলাম না যে প্রেজেন্ট টেন্সে আমরা কি ব্যবহার করি? অ্যাম, ইজ, আর। তাহলে এটা প্রেজেন্ট টেন্স কার ক্ষেত্রে? বি ভার্বের ক্ষেত্রে। তাহলে পরিচয় বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তাহলে সবার প্রথম এখানে সাবজেক্ট আসবে আমি, আমির ইংরাজি আই, ছাত্র হই ইংরাজি, এবার ছাত্রটা কি? আমরা অবজেক্টের ঘরে লিখলাম, যদিও এটা অবজেক্ট নয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে একটু বলে দিই, আমাদের ধারণা ভার্বের পর যা থাকে সবই বুঝি অবজেক্ট, তা কিন্তু নয়। যদি ভার্বটা নন অ্যাকশন ভার্ব হয় বা বি ভার্ব হয়, মেইন ভার্ব হিসেবে যদি বি ভার্ব থাকে, তাহলে তারপরে সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। সাবজেক্ট কমপ্লিমেন্ট নিজেও হচ্ছে সাবজেক্টিভ কেস। অবজেক্ট কখন ব্যবহার করব? অবজেক্ট ব্যবহার তখনই করতে পারি যদি অ্যাকশন ভার্ব থাকে অথবা ভার্ব অফ পজিশন থাকে। ভার্ব অফ পজিশন বলতে যেটা দিয়ে কোনো কিছু অধিকারে আছে বোঝায়, যেমন হ্যাভ ভার্বকে আমরা ভার্ব অফ পজিশন বলতে পারি। তো এক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আই অ্যাম এ স্টুডেন্ট বললাম, স্টুডেন্ট বুঝি অবজেক্ট। স্টুডেন্ট কিন্তু অবজেক্ট নয়, স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি অবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে যে প্রাথমিক ধারণা এবং তাদের যে ব্যবধান সেটাও আমি বিবৃত করব। তাহলে সবার প্রথম কি? আমি, আমি ইংরাজি কি? আই। হওয়া, হওয়া ইংরাজি কি? অ্যাম। আই এর সাথে অ্যাম হয়, আমরা প্রথমেই লিস্টে দেখে নিয়েছি। এখানে হি থাকলে ইজ হতো, ভি থাকলে আর হতো। তাহলে সবার প্রথম আই এর পর আসবে অ্যাম। এবার ছাত্র ইংরাজি কি? ছাত্র ইংরাজি স্টুডেন্ট। এবার মাথায় রাখবে এই যে স্টুডেন্ট শব্দটা, এটা কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার সাথে তোমাকে আর্টিকেল অথবা ডিটারমিনার ব্যবহার করতে হবে। তাহলে এখানে তোমার এ ব্যবহার করতে হবে। এখানে যদিও একজন দেয়া আছে, মনে করো একজন দেয়া থাকতো না, তাহলেও তোমাকে আমি ছাত্র এটার ইংরাজিও করতে হতো আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম স্টুডেন্ট আমরা কিন্তু ব্যবহার করতাম না। একই রকম ভাবে আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে আসি, সে একজন ছাত্র, তাহলে একইভাবে প্রেজেন্ট টেন্স, হি এর পর ইজ হবে, তারপরে এ আসবে, তারপরে স্টুডেন্ট হবে। একই রকম ভাবে দীপ্তি একজন স্টুডেন্ট, তাহলে দীপ্তি আসবে সবার প্রথমে, দীপ্তি যেহেতু সিঙ্গুলার নাম্বার তার সাথে ইজ আসবে, তারপরে এ আসবে, তারপরে স্টুডেন্ট আসবে। পরের সেন্টেন্স তারা ছাত্র, তাহলে প্রথমে সাবজেক্ট কে আসবে? দে, আর ছাত্র ইংরাজি কি? স্টুডেন্ট। এইবার দের সাথে কি ব্যবহৃত হয়? এম, ইজ না আর? তাহলে আর হবে, এবং যেহেতু একজন স্টুডেন্ট নয় অনেক স্টুডেন্ট, তাই এ ব্যবহার হবে না, এবং স্টুডেন্ট যেহেতু একের বেশি, তাই এটাকে প্লুরাল করার জন্য আমরা স্টুডেন্টস ব্যবহার করব। এইবার যেটা আমার বলার, এটাকে অবজেক্ট কেন বলা যাবে না? তার কারণ, তোমার যদি কোনো জায়গায় এখানে প্রোনাউন ব্যবহার করতে হয়, তাহলে তোমায় সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। অবজেক্টিভ প্রোনাউন কি? দেম। সাবজেক্টিভ প্রোনাউন কি? দে। মাথায় রাখবে, যদি সিচুয়েশন এরকম আসে যে এই সেন্টেন্সের এই স্টুডেন্টের পরিবর্তে তোমাকে একটা প্রোনাউন ব্যবহার করতে হচ্ছে, তাহলে তুমি কিন্তু দেম ব্যবহার করতে পারবে না, কারণ এটা তো অবজেক্ট নয়, এখানে তোমায় দে ব্যবহার করতে হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এই স্টুডেন্টের পরিবর্তে
তুমি হিম ব্যবহার করতে পারবে না, তোমাকে হি ব্যবহার করতে হবে। যেমন এই কারণেই আমরা বলি ইট ইজ হিম নয়, ইট ইজ হি। কেন? কারণ এখানে নন অ্যাকশন ভার্ব অথবা বি ভার্ব রয়েছে। তাহলে বি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকলে তার পরের অংশটা থাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সেটা সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস মানে সেটা আই হবে, মি হবে না, সেটা হি হবে, হিম হবে না, সেটা উই হবে, আস হবে না, সেটা দে হবে, দেম হবে না। তাহলে এইটুকুনি হচ্ছে ফান্ডা। তো মাথায় রাখবি, যদি এই বি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপর আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট লিখি। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে রিসিভার অব দ্য অ্যাকশন। তাহলে রিসিভার অ্যাকশনের যে, তাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে অবজেক্ট পেতে হলে রিসিভার হতে হবে অ্যাকশনের, আর অ্যাকশন থাকে হচ্ছে ভার্বে। তাহলে এখানে কি অ্যাকশন ভার্ব আছে না নন অ্যাকশন ভার্ব আছে? স্বাভাবিকভাবে নন অ্যাকশন ভার্ব আছে। তাহলে যদি অ্যাকশন ভার্বই না থাকে তাহলে তুই অ্যাকশন ভার্বের রিসিভার অর্থাৎ অবজেক্ট পাবি কোথা থেকে? এই কারণে নন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট লিখে থাকি। চলে আসি এর দ্বিতীয় ব্যবহারে। প্রথম আমরা কি পড়লাম? পরিচয় বা পেশা। দেখো এখানে যেটা আমরা লিস্টের মধ্যে লিখেছিলাম পরিচয় বা পেশা, পরিচয়ের মধ্যে আমরা পেশা পাচ্ছিলাম। এইবার আরো যে জিনিসগুলো রয়েছে অর্থাৎ বয়স বলো, সম্পর্ক বলো, গুণাবলী বলো, পুরোটা আমরা আজকে এই ক্লাসে ছোট করে আলোচনা করব। ছোট তো আর হচ্ছে না, দীর্ঘ আলোচনাই হচ্ছে। তো যাই হোক, এবার বলা হচ্ছে অবস্থান অথবা উপস্থিতি। তাহলে এর অবস্থান বা উপস্থিতি আমরা কিভাবে ব্যাখ্যা করব? খেয়াল করে দেখো, আমি বাড়িতে আছি। এইবার ছাত্রছাত্রীদের মধ্যে যেটা কনফিউশন, এই আছি অথবা আছে এটার দুটো ইংলিশ হয়। একটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আরেকটা হচ্ছে ইজ বা আর বা অ্যাম ইজ আর, অর্থাৎ হ্যাভ ভার্ব অথবা বি ভার্ব। তাহলে আমি কি করে বুঝবো যে আছে কোথাও দেয়া থাকলে সেখানে আমি বি ভার্ব লিখবো নাকি হ্যাভ ভার্ব লিখবো? মাথায় রাখবে, যদি দেখা যায় যে সেন্টেন্সের সাবজেক্ট কোনো কিছু অধিকার করেছে এবং যে জিনিসটা অধিকার করেছে সেটা অন্য কিছু, তখন আমরা হ্যাভ ব্যবহার করব। যেমন আমার একটা কুকুর আছে, তাহলে একদিকে থাকলো আই আর একদিকে থাকলো ডগ। এবার আছের ইংরাজি তোমার কি হবে? হ্যাভ। আই হ্যাভ এ ডগ। এই যে হ্যাভ, এইটার মানে হচ্ছে এই কুকুরটা একটা অন্য বস্তু, আই একটা অন্য ব্যক্তি, কুকুর একটা অন্য জিনিস। তাহলে যখন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কিছু অন্য কোনো আরেকটা কিছুকে অধিকার করবে তখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করব। কিন্তু যখন সাবজেক্ট নিজের পরিচয় দেবে, সেখানে অন্য কেউ থাকবে না, তার সম্পর্কেই বলা হচ্ছে, তখন কিন্তু এই আছি, আছে এগুলোর জন্য আমরা ব্যবহার করব বি ভার্ব। তো খেয়াল করে দেখো, আমরা যদি এই সেন্টেন্সগুলোকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি পাবো? আমরা অনেকেই কি করব? আমি বাড়িতে আছি, আই হ্যাভ এ হোম, দাঁড়াবে না। কি হবে? আই, সবার প্রথম আসবে আই, সাবজেক্ট, তারপরে কি আসবে? ভার্ব, তারপরে কি আসবে? অবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যাকশন ভার্ব হলে অবজেক্ট আসতে পারে, আর নন অ্যাকশন ভার্ব হলে সাবজেক্ট কমপ্লিমেন্ট ব্যবহৃত হবে। তাহলে সবার প্রথম কি আসবে? আই, তারপরে কি আসবে? আছি। আছি মানে এখানে কি আমার কোনো কিছু অধিকারে আছে না আমি আছি, আমার সম্পর্কে বলছে, আমার সম্পর্কে বলছে। তাহলে প্রেজেন্ট টেন্স যেহেতু আই এর সাথে এম ব্যবহৃত হবে। এবার বাড়িতে, বাড়িতে ইংরেজি কি? বাড়ি ইংরেজি হচ্ছে হোম। এই হোমের আগে তে, তেটা হচ্ছে প্রিপোজিশন একটা, কোথায়? তাহলে এখানে ব্যবহৃত হবে অ্যাট হোম। এবার মাথায় রাখবে, যদি কোনো জায়গায় হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মূলত যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে হোম শব্দটা তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন প্রিপোজিশন ব্যবহার করার দরকার হয় না। কিন্তু হোম শব্দটা যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে তার আগে তোমাকে প্রিপোজিশন দিতে হবে। যদি আমি বলতাম সে বাড়ি যায়, কোথায় যায়? উত্তর হচ্ছে বাড়ি। তাহলে কোথায় মানে অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে আমরা ব্যবহার করব তোমার
হি ওয়েন্ট হোম বা হি গোজ হোম, তখন কিন্তু টু ব্যবহার করব না। কিন্তু সে বাড়ি থেকে এলো, তখন কিন্তু হোম লিখলে হবে না, তখন ফ্রম হোমই লিখতে হবে। এবং তখন ফ্রম শব্দটা প্রিপোজিশন, হোম শব্দটা নাউন। এখানেও অ্যাট হোম, অ্যাট শব্দটা প্রিপোজিশন, হোম শব্দটা নাউন। এবং এই অ্যাট হোম দুটো মিলে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্স, বাবা বাড়িতে আছেন, তাহলে সবার প্রথম কি আসবে? ফাদার ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ইজ বসবে, তার সাথে লিখবে অ্যাট হোম। একই রকম ভাবে তোমার যদি লেখা থাকে এখানে কিছু বই আছে, তখন কি হবে? এখানে এখানে ইংরাজি কি? দেয়ার বা হেয়ার, সেখানে হলে দেয়ার হতো, এখানে ইংরাজি হেয়ার। এবার এই হেয়ারের সাথে ইজও বসতে পারে, আরও বসতে পারে। এবার কিছু বই ইংরাজি কি? কিছু বই ইংরাজি সাম বুকস। এবার প্রশ্ন হচ্ছে, আমি ইজ লিখবো নাকি আর লিখবো? মাথায় রাখবে এইটা হচ্ছে ভার্ব আর এইটা হচ্ছে সাবজেক্ট। স্যার হেয়ারটা সাবজেক্ট নয় কেন? হেয়ার তুমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছো? ওয়্যার দিয়ে। ওয়্যারের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, এবং যেহেতু এটা অ্যাডভার্ব তাই সে সাবজেক্ট হতে পারবে না, কারণ সাবজেক্ট হতে গেলে তোমার সেটাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। আইটা প্রোনাউন, তাই সাবজেক্ট হতে পেরেছে। ফাদারটা নাউন, তাই সাবজেক্ট হতে পেরেছে। কিন্তু হেয়ার অথবা দেয়ার যেহেতু তোমার নাউন প্রোনাউন নয়, বরং ইংরাজিতে এটা অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হয়, সো ইট কান্ট বি দ্য সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কে? এই অংশটা, সাম বুকস। তাহলে সাম বুকস যেহেতু প্লুরাল, তার সাথে আমরা আর ব্যবহার করব। এখানে আরো একটা জিনিস বলে দিই, যদি বাবা বাড়িতে আছেন, মা বাড়িতে আছেন, আমার বাবা আমার মা এরকম বোঝাই, তাহলে দা ফাদার দা মাদার না লিখলেও চলে, লেখার দরকার নেই, শুধু ফাদার লিখলেই হবে। অথবা তুমি যদি চাও তাহলে মাই ফাদার, ইয়োর ফাদার, হিজ ফাদার, এটা ব্যবহার করতে পারো। বেসিক্যালি মাই ফাদার লেখার দরকার হয় না, সরাসরি ফাদার ইজ অ্যাট হোম এটাই আমরা লিখি। তাহলে পাত্রে কিছু লবণ আছে, এটার ইংরাজি কি হবে? সবার প্রথম একই রকম ভাবে আমার দেয়ার বা হেয়ার কিছু দিয়ে একটা শুরু করতে হবে। কারণ দেখো, আমি তো আর বলতে পারবো না যে দ্য পট হ্যাজ সাম লবণ বা সল্ট। কেন? কারণ সবার প্রথম মনে হতে পারে যে স্যার পাত্রে, পাত্রে ইংরাজি কি? পাত্রে ইংরাজি ইন দা পট হতে পারে। আমরা যদি এইভাবে করার চেষ্টা করি তাহলে কি ভুল হবে সেটা দেখে নি। ইন দা পট, এরপর কি আছে? তাহলে ইজ, তারপরে কি? লবণ, তাহলে সাম সল্ট। কিন্তু এইভাবে আমরা ট্রান্সলেট করব না, সবার প্রথম তো হ্যাজ হবেই না, কারণ এই হ্যাভ বা হ্যাজ এইটা হচ্ছে কোনো কিছু অধিকারে রাখা। তাহলে পাত্রের সেই ক্ষমতা নেই যে সে অন্য কোনো কিছুকে অধিকারে রাখবে। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে ব্যবহার করতে হবে যে হেয়ার অথবা দেয়ার। তাহলে এটাকে যদি তুমি ট্রান্সলেট করো, তোমার অ্যান্সার হবে হেয়ার অথবা দেয়ার দিয়ে। যেহেতু আমরা এখানে বলা নেই, আমরা দেয়ার দিয়েই ব্যবহার করতে পারি। লিখব দেয়ার ইজ সাম সল্ট ইন দ্য পট। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আগের সেন্টেন্সে সামের পর আমি প্লুরাল লিখেছি, এখানে সামের পর সিঙ্গুলার লিখেছি। মাথায় রাখবে এখানে সামের পর সিঙ্গুলার লেখা হয়নি। সামের পর কি কি লেখা যায় না? সামের পর তোমার সিঙ্গুলার লেখা যায় না, প্লুরাল লেখা যায় এবং আনকাউন্টেবল নাউন লেখা যায়। এখানে সল্ট যেহেতু মেটেরিয়াল নাউন, তাই সেটা আনকাউন্টেবল নাউনের আওতায় পড়বে। তবে এটাও ঠিক নয় যে সামের পর কখনোই সিঙ্গুলার লেখা যায় না। সামের পর সিঙ্গুলার তখন লেখা যায় যখন সাম মানে কোনো একজন অচেনা কাউকে বোঝায়, অর্থাৎ যখন সেটা আইডেন্টিটি, একটা লুপ্ত আইডেন্টিটিকে বোঝায়, তখন আমরা সামের পর সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি। কিন্তু পরিমাণ বা সংখ্যা বোঝানোর জন্য আমরা কখনোই সামের পর সিঙ্গুলার ব্যবহার করতে পারি না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমাদের মনে হতে পারে যে স্যার সামের পর কখনো সিঙ্গুলার হয় না। আমরা তো বলি সামওয়ান, আমরা বলি না সামবডি। তার মানে কি, সামওয়ান বা সামবডি বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার আইডেন্টিটি আমার কাছে ক্লিয়ার নয়। তো সেই ক্ষেত্রে সামের পর সিঙ্গুলার হয়, কিন্তু সেখানে সামের মানেটা আলাদা। চলে আসি এর পরের অংশ,
অর্থাৎ গুণ বোঝাতে। খেয়াল করে দেখো, সে চালাক, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, কিন্তু ইংরেজিতে তোমায় লিখতে হবে হয় চালাক, তাহলে সবার প্রথম হি, তারপরে ইজ, এবার চালাক ইংরাজি কি? ক্লেভার। এইবার একটা মজার ব্যাপার রয়েছে, সেটা কি? আমি হি ইজ এ ক্লেভার দেব নাকি হি ইজ ক্লেভার দেব? আগের সেন্টেন্সে সে হয় একজন ছাত্র, লিখেছিলাম হি ইজ এ বয়। খেয়াল করে দেখো, এই হি এবং এই বয় একই ব্যক্তি, কিন্তু হি আর ক্লেভার এক ব্যক্তি নয়। হি যে ব্যক্তি, তার একটা গুণ হচ্ছে এই ক্লেভারনেস। সে চালাক নয়, কিন্তু মানে সে একটা ব্যক্তি, ক্লেভার কিন্তু কোনো ব্যক্তি নয়। ক্লেভার হচ্ছে তার গুণ, মানে অ্যাডজেক্টিভ। তো যখন সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে লিঙ্কিং ভার্বের পরে যে অংশটা থাকে, সেই অংশে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমরা তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করব না। কিন্তু যদি কোনো নাউন থাকে, তখন আমরা তার সাথে আর্টিকেল ব্যবহার করতে পারি। যদি সিঙ্গুলার নাউন থাকে, তাহলে এ অথবা অ্যান ব্যবহার করব। তাহলে তারা আমার বন্ধু নয়, তাহলে দে আর, এবার দে নট আর হবে না দে আর নট হবে? মেইন ভার্ব হলে নট শব্দটা বি ভার্বের পরে বসে বলেছি, তাহলে দে আর নট, তাহলে আমার বন্ধু ইংরাজি কি? মাই ফ্রেন্ড। এবার এস হবে কেন? কারণ সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট সেম হয়। দে মানে যদি পাঁচজন হয়, তাহলে ফ্রেন্ডস মানেও কজন হবে? পাঁচজনই হবে। চলে আসি পরের বাক্যে, সমীর আমার ভাই। তাহলে কি হবে? সবার প্রথম সমীর আসবে, এবং এখানে যেটা দেয়া নেই, আমি লিখব না সমীর মাই ব্রাদার, আমি লিখব সমীর ইজ মাই ব্রাদার। এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসবে, স্যার আগের বার আপনি বলেছিলেন ব্রাদারের আগে এ দিতে, এখানে দিলেন না কেন? কারণ এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানে কি? ডিটারমিনার। তাহলে মাই শব্দটাও ডিটারমিনার, এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে, কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ হোক অথবা আর্টিকেল হোক, দুটোই তো ডিটারমিনার। তো যদি আমার কোনো ডিটারমিনার দেয়া থাকে, তাহলে আর আমার আলাদা করে আর্টিকেল ব্যবহার করার দরকার নেই। বা তোমরা লিখে রাখতে পারো, পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে আমরা আর্টিকেল ব্যবহার করি না। যেমন এখানে যদি মাইয়ের জায়গায় ইয়োর অথবা হিজ অথবা হার অথবা দেয়ার এই ধরনের পজেসিভ অ্যাডজেক্টিভ থাকতো, তাহলেও তার সাথে এ এন বি ব্যবহার করতাম না। এখানে যদি তোমায় প্রশ্নটা করতো সমীর আমার ভাই নয়, তাহলে নটটা কোথায় লিখতে? ইজের আগে না পরে? পরে লিখতে। কেন? কারণ অ্যাডভার্ব অফ নেগেশন, মেইন ভার্ব যদি তোমার বি ভার্ব হয়, তাহলে তার পরে প্লেসড হয়। ঈশা আমার বোন, একই রকম ভাবে তোমার হবে ঈশা ইজ মাই সিস্টার। একই রকম ভাবে এই বি ভার্ব দিয়ে বয়স বোঝানো যায়। যেমন আমি 15 বছর বয়সী, তার মানে কি? আমার বয়স 15, বা আমি হই 15 বছর বয়সী। তাহলে আমি হই ইংরাজি কি? আই, তারপরে হই ইংরাজি অ্যাম। এবার 15 বছর বয়সী, এটাকে তোমরা দুভাবে লিখতে পারো। এক হচ্ছে, তুমি যদি পুরো লিখতে চাও তাহলে 15 years old এটা লিখতে পারো, অথবা তুমি শুধু লিখতে পারো 15। আর কিচ্ছু লেখার দরকার নেই। 15 years of age, 15 years old, 15 years old লেখা যায়, কিন্তু যেখানে 15এই কাজ চলে যাচ্ছে, তখন তুমি আর কেন বাকি আর কিছু লিখতে যাবে? এবং খেয়াল করে দেখো, এখানে 15টাও তোমার আই এর একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তাই জন্য তার আগে কোনো আর্টিকেল বসেনি, এবং এখানে 15টা অনেকটা ডিটারমিনারের মতো ব্যবহৃত হয়েছে, বা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে। এখন সময় কত? তাহলে এখানে সবার প্রথম তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, তাই জন্য WH ওয়ার্ডটা প্রথমে আসবে। সেটা কি? হোয়াট। এখানে যদি সময়টা বলে দেয়া থাকতো, তাহলে প্রথমে আসতো ইট। তাহলে হোয়াট, এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে তারপরে কি আসবে? এখন সময় কত? তাহলে হোয়াট ইজ দ্য টাইম। এবং লাস্টে তুমি অ্যাডভার্বটা লিখে দিলে নাও, এবং লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। হোয়াট ইজ দ্য টাইম নাও, মাথায় রাখবে এই সেন্টেন্সে অ্যাকচুয়ালি হোয়াট সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট হচ্ছে কে? রিয়েল সাবজেক্ট হচ্ছে দ্য টাইম। তার মানে এই যে এই সেন্টেন্সটাকে তুমি যখন অ্যান্সারে লিখবে, তুমি কি লিখবে? ইট ইজ
5 o'clock। খেয়াল করে দেখো, এই যে ইট ইজ 5 o'clock, ইট মানে হচ্ছে দ্য টাইম ইজ বোঝাচ্ছে। ঠিক আছে, এই ইটটাকে বলা হয় ডামি সাবজেক্ট বা ইন্টারোডাক্টরি ইট। ঠিক আছে, মানে ইন্ট্রোডিউসার, মুদ্রা কথা ইন্ট্রোডিউসার, ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। চলে আসি এরপর, আবহাওয়া কি করে বোঝানো যায়। আবহাওয়া মানে ঠান্ডা নাকি গরম ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে আজ ঠান্ডা, তাহলে আজ ঠান্ডা আমরা কি লিখবো টুডে ইজ কোল্ড? না, এখানে আমরা টুডে ইজ ব্যবহার করব না, যদিও টুডে শব্দটা নাউন হিসেবেও ব্যবহার করা যায়, বাট ইট ইজ বেটার ইট দিয়ে শুরু করো। ইট ইজ কোল্ড টুডে। এবার বিষয়টা কি আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ইয়েস্টারডে, টুডে, টুমরো, এদেরকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু ইংরাজিতে এরা মূলত অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু এরা অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বেশি পরিচিত, তাই এদেরকে আমরা সাবজেক্টে সাধারণত ব্যবহার করি না। তাই জন্য যেহেতু সাবজেক্ট একটা নাউন অথবা প্রোনাউন হতে হবে, এবং টুডে টুমরো শব্দটা যেহেতু অ্যাডভার্ব, তাই আমরা একটা ভাড়া করা সাবজেক্ট ইট নিয়ে এলাম। তাহলে ইহা হয় ঠান্ডা আজকে, ইট ইজ কোল্ড টুডে। এরপরে কি রয়েছে? এরপরে বলছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এইটা হিসেবে বি ভার্বের কি কি ব্যবহার আছে। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে কি শিখলাম, মেইন ভার্ব হিসেবে কি ব্যবহৃত হয়। মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে অ্যামিজার এই শব্দটা, অথবা ওয়াজ ওয়্যারও হতে পারে। আমি অ্যামিজারটাই করালাম, অ্যামিজার ছাড়া ওয়াজ ওয়্যারও হতে পারে। তো এরপরে তোমার যদি নাউন থাকে, সিঙ্গুলার নাউন থাকলে তার আগে এ এন অথবা মাই ইয়োর এগুলো থাকবে, আর যদি অ্যাজেক্টিভ থাকে তাহলে পাতি অ্যাজেক্টিভটা বসে যাবে। এবং নাউন ছাড়া যদি অ্যাজেক্টিভ সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসে, ইংরাজিতে তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাজেক্টিভ। আর যদি অ্যাজেক্টিভের পরে নাউন থাকে তাহলে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। তাহলে চলো হেল্পিং ভার্ব হিসেবে কিভাবে বি ভার্ব ব্যবহার হয় সেটাও আমরা দেখে নিচ্ছি। তো সবার প্রথম হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অ্যামিজার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ অথবা ওয়্যার হবে। যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি অথবা উইল বি হবে। এরপর মেইন ভার্বের ফোর্থ ফর্ম বসবে। খেয়াল করে দেখো, আমি পড়ছি, তাহলে এটার ইংরাজি পড়ছি মানে কি একটা কন্টিনিউ হচ্ছে একটা কাজ, এবং বর্তমানে কন্টিনিউ হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখব আই, আই এর সাথে কি আসবে? অ্যাম। এবার পড়া ইংরাজি কি? রিড, তার সাথে কি হবে? আইএনজি। আই অ্যাম রিডিং স্টোরি বুকস, আই অ্যাম রিডিং বুকস, যা একটা কিছু থাকলে, অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে না থাকবে। আচ্ছা, আমি যদি কোনো ক্লাসে পড়ছি এরকম থাকে, তো ক্লাসে পড়ার ক্ষেত্রে আমরা ছোটবেলায় শিখেছি বটে যে আই এম রিডিং ইন ক্লাস 5, রিডিং ইন ক্লাস 7, কিন্তু রিড মানে হচ্ছে কোনো ডকুমেন্টসকে, কোনো বইকে পড়া। তো সেক্ষেত্রে তোমরা রিড ব্যবহার না করে স্টাডি শব্দটা ব্যবহার করবে। আই অ্যাম স্টাডিং ইন ক্লাস 9। পরের সেন্টেন্স, সে গান গাইছিল, তার মানে অতীতের একটা ইনকমপ্লিট অ্যাকশন। কন্টিনিউয়াস মানে কি? কোনো একটা কাজ ইনকমপ্লিট অবস্থায় আছে বা কন্টিনিউ হচ্ছে। তাহলে তা সে ইংরাজি কি? হি। তারপরে কি হবে? ওয়াজ। তারপরে গাইছিল কি? সিঙ্গিং। ঠিক আছে, এবার তুমি যদি চাও এখানে হি ওয়াজ সিঙ্গিং না লিখে হি ওয়াজ সিঙ্গিং আ সং, এটাও লিখতে পারো। কি লিখতে পারো? হি ওয়াজ সিঙ্গিং আ সং। এখানে একটা মজার ব্যাপার হলো, তাহলে সিঙ্গিং কি ধরনের ভার্ব? সিঙ্গিং তো স্যার অবজেক্ট থাকার কথা নয়, কিন্তু এখানে অবজেক্ট থাকছে। মাথায় রাখবে, যখন কোনো ভার্ব এবং তার অবজেক্ট একই ধরনের শব্দ হয় বা ভার্বের ফর্ম থেকেই তার নাউন ফর্মের জন্ম নেয়, তো তখন সেই অবজেক্টটাকে ইংরাজিতে বলা হয় কগনেট অবজেক্ট। এগুলো একটু হাই লেভেলের ব্যাপার। তো কগনেট অবজেক্ট কি তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, বা
তোমার গুগলে সার্চ করে দেখতে পারো, কেউ না কেউ অবশ্যই তো আলোচনা করবে। বাট এই ধরনের নামগুলো সাধারণত ছাত্রছাত্রীরা স্কিপ করে যায়, অনেকেরই না জানার কথা যে কগনেট অবজেক্ট বলেও একটা কিছু আছে। আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এতক্ষণ কি দেখলাম, অ্যামিজারের পর সবসময় V4 হচ্ছে, কিন্তু অ্যামিজারের পর V3ও হতে পারে, ওয়াজওয়্যারের পরেও V3 হতে পারে। কখন? যদি সেটা প্যাসিভ ভয়েস হয়। খেয়াল করে দেখো, বাড়িটি তৈরি হয়েছিল, বাড়িটি তৈরি হয়েছিল, এটা তোমাকে ট্রান্সলেশন করতে দিয়েছে। খেয়াল করে দেখো, দ্য হাউস। এইবার তোমার ভার্ব কিসে আছে? পাস্টে আছে। তাহলে পাস্ট মানে কি? ওয়াজ, এবং তার সাথে তুমি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে, দ্য হাউস ওয়াজ বিল্ট। এবার মাথায় রাখবে, তুমি এটাকে দুভাবে, এটা এল হবে, এটা টি হবে, সরি, এটাকে তুমি দুভাবে ভাবতে পারো। তুমি এটাকে ভাবতে পারো সাবজেক্ট, এটাকে ভাবতে পারো মেইন ভার্ব, এটাকে ভাবতে পারো সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে এখানে ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এইভাবে একটা ভাবতে পারো। অথবা তুমি ভাবতে পারো এটা সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব, এটা মেইন ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা প্যাসিভ ভয়েস হয়েছে। তাহলে দুভাবেই সেন্টেন্সটাকে স্ট্রাকচার করা যায়। যেমন ধরো একটা ছোট্ট সেন্টেন্স দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো বলা থাকলো, দ্য ডোর ওয়াজ ক্লোজড। তাহলে এই যে ক্লোজড, এটা তো ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। যদি এটাকে অ্যাডজেক্টিভ ধরি তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে এটা অ্যাডজেক্টিভ হলে এটা মেইন ভার্ব হবে। তো যদি এটা অ্যাডজেক্টিভ হয় তখন তার মানে দাঁড়াবে দরজাটা বন্ধ ছিল। আর তুমি যদি মনে করো ওয়াজটা হেল্পিং ভার্ব এবং ক্লোজটা মেইন ভার্বের থার্ড ফর্ম, তাহলে তার মানে দাঁড়াবে প্যাসিভ, এবং তখন তার মানে দাঁড়াবে হচ্ছে দরজাটা বন্ধ করা হয়েছিল। তাহলে একটা হচ্ছে দরজাটা বন্ধ ছিল তার অবস্থা, আরেকটা হচ্ছে দরজাটা বন্ধ করা হয়েছিল বাই সামওয়ান, এটা উজ্জ্ব থাকে। তো এটাকে তুমি প্যাসিভ আকারেও ভাবতে পারো। তো এই ছোট ছোট কনফিউশনগুলো কিন্তু ছাত্রছাত্রীদের হয়ে থাকে যে স্যার দ্য ডোর ইজ ক্লোজড, এটা কি অ্যাক্টিভ ভয়েসও হতে পারে? হ্যাঁ, এটা অ্যাক্টিভের মতো তখনই তুমি বলবে যদি এটাকে তুমি নন অ্যাকশন ভার্ব হিসেবে ট্রিট করো এবং তুমি তারপরে সাবজেক্ট কমপ্লিমেন্ট ধরো। তার মানে পুরো বিষয়টা দেখো, একটা সেন্টেন্স কি, এটা নির্ভর করবে তার কনসিডারেশনের ওপর, তুমি কিভাবে কনসিডার করছো তার ওপর। তো সেদিক থেকে বিচার করলে আই এম গোয়িংকেও কিন্তু ইনডিফিনিট টেন্স বলা যায়। এটা নিয়ে কনফিউজড হয়েও না তোমরা, কেউ এটাকে ইনডিফিনিট টেন্স বলবে না, কন্টিনিউয়াসই বলবে। কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য বলছি, আমি চাইলে এটাকে কিন্তু মেইন ভার্ব ধরতে পারি এবং এটাকে V4 প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ধরতে পারি। তো এটা অ্যাডজেক্টিভ, এটা মেইন ভার্ব। তো এরকম স্ট্রাকচার তো হয় যে আই অ্যাম টল, তো সেরকম আই অ্যাম গোয়িং মেইন ভার্বের ফোর্থ ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এগুলো আমরা করি না, এগুলো জোর করে আর কি তর্কের জন্য করা, এইটা অ্যাকচুয়ালি বোঝায়। বাট ইংরেজি অনেকটাই হচ্ছে তোমার পারসেপশন এবং কনসিডারেশন দুটোর ওপর নির্ভর করে। তাহলে খাবার রান্না হচ্ছে, এটার ইংরেজি কি হবে? দ্য ফুড। এবার দেখো, রান্না তো নিজে নিজে হতে পারে না, কেউ না কেউ করছে। তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স, এবং কন্টিনিউয়াস টেন্সটা তোমার প্যাসিভে আছে। আমি রান্না করছি, এটা হলে আই অ্যাম কুকিং হতো, কিন্তু এখানে বলা হচ্ছে রান্না হচ্ছে, তাহলে দ্য ফুড ইজ, এবং এরপরে কি আসবে তোমার বিং, BEING, বিং, তারপরে V3 কুকড, দ্য ফুড ইজ বিং কুকড, এইটা তোমার অ্যান্সার দাঁড়াবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন, কেন এটা আমরা যখন প্যাসিভ ভয়েস শিখবো তখন শিখবো। আমি হালকা করে বলে রাখি, যেটা অ্যাক্টিভের স্ট্রাকচার কন্টিনিউয়াস টেন্সের, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস V4, এটা হচ্ছে অ্যাক্টিভ কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের। আর এটার প্যাসিভ হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস বিং প্লাস V3। তাহলে দ্য ফুড ইজ অথবা ওয়াজ, তারপরে বিং, তারপরে কুকড, কুকের থার্ড ফর্ম হচ্ছে কুকড, এইটা। এরপর কি বলছে? মোডাল এক্সপ্রেশন। মোডাল বলতে কি? মোডাল ভার্বকে বোঝানো হয়।
এবার দেখো সবার প্রথম যে সেন্টেন্সটা দেয়া রয়েছে, সে কাজটি করতে পারবে। তাহলে পারা মানে কি? এবিলিটি। তাহলে এবিলিটি মানে কি? ক্যান। তাহলে এটাকে আমরা যদি ইংরেজিতে করি, তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা লেখা উচিত। কিন্তু মাথায় রাখবে এখানে একটা ছোট্ট অ্যাডভান্স লেভেলের জিনিস শিখিয়ে দেব। এই যে পারবে, এটা রেফার করছে ফিউচারকে। পারার জন্য আমরা ক্যান লিখতেই পারি, কিন্তু ক্যান শুধুমাত্র প্রেজেন্ট এবিলিটিকে বোঝায়। কাকে বোঝায়? প্রেজেন্ট এবিলিটিকে বোঝায়। ফিউচার এবিলিটি বোঝানোর জন্য কোনো মোডাল ভার্ব নেই। পাস্ট এবিলিটি বোঝানোর জন্য কুড আছে, প্রেজেন্ট এবিলিটি বোঝানোর জন্য ক্যান আছে, কিন্তু ফিউচার এবিলিটি বোঝানোর জন্য ক্যান কুড কিচ্ছু নেই। তাহলে সেক্ষেত্রে তোমাকে লেক্সিক্যাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। লেক্সিক্যাল ওয়ার্ড বলতে কি? অর্থাৎ পারার জন্য এবেল, এই যে ইংরাজি শব্দ সক্ষম, তার ইংরাজি কি? এবেল, ক্যাপাবল, এরকম শব্দ ব্যবহার করতে হবে এবং তার সাথে তোমাকে বি ভার্ব ব্যবহার করতে হবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা ঠিক সেন্টেন্স, এটার মানে হচ্ছে তার কাজ করার ক্ষমতাটা আছে, এই কাজটা করার ক্ষমতা আছে, কিন্তু করতে পারবে ভবিষ্যতের ক্ষমতা, সেটা ক্যান দিয়ে বোঝানো সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমাকে ইংরাজিতে যখন অনুবাদ করতে হবে, আমাকে লিখতে হবে হি, এরপর তোমাকে শ্যাল অথবা উইল কিছু একটা আনতে হবে। এবার জেনারেলি আমরা হি এর সাথে কি ব্যবহার করি? আমরা হি এর সাথে উইল ব্যবহার করি। তাহলে হি উইল বি এবল। এবার এই যে ক্যান, ক্যানের পরিবর্তে একটা ওয়ার্ড ব্যবহার করলাম, হি উইল বি এবল টু। এবার তুমি লেখো ডু দ্য ওয়ার্ক বা ডু দিস ওয়ার্ক। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা অ্যাডভান্স স্ট্রাকচার। অনেকে লিখবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, কিন্তু এটা ফিউচারে আছে। ফিউচার বোঝানোর জন্য আমরা কখনো কি ব্যবহার করতে পারবো না? ক্যান ব্যবহার করতে পারবো না। আরো একটা এরর কম্পিটিটিভে দেয়, সেটা হচ্ছে ক্যান বি এবেল টু। তো ক্যানের সাথে এবেল হয় না কেন? ক্যান মানেও এবিলিটি বোঝায়, এবেল মানেও এবিলিটি বোঝায়, তাহলে সেটা একটা সুপারফ্লুয়াস এক্সপ্রেশন হয়ে যাবে। পরের কোশ্চেন, আমার সময় মতো পৌঁছানোর কথা ছিল। তার মানে এখানে একটা শিডিউল বোঝাচ্ছে। কি বলে? কোনো কিছু কথা থাকা বা ওই সময় যাওয়া, এইরকম একটা শিডিউল থাকা, যেটা আমি হয়তো করতে পারিনি। তো সেইটার জন্য আমরা সাপোজ টু এই ভার্বটা ব্যবহার করি, এসইউ পিপি ও এস ই ডি, সাপোজ টু। এবার এই যে সাপোজ, এটা হচ্ছে V3, এর আগে তোমাকে ব্যবহার করতে হবে am is আর was were। যেহেতু তোমার পাস্ট টেন্স আছে, তাহলে was অথবা were আসবে। এবার সাবজেক্ট কে আছে? we আছে, তাহলে we এর সাথে were ব্যবহৃত হবে। তাহলে we were supposed to get there বা go there, যেটা ইচ্ছা লেখো। এখানে গেট মানে পাওয়া নয়, go there এর পরিবর্তে গেট দেয়ারও ব্যবহার করা যেতে পারে। তাহলে আমার ওখানে আগে যাওয়ার কথা ছিল, তাহলে এখানে চাইলে আর্লি শব্দটা ব্যবহার করতে পারি, অথবা সময় মতো পৌঁছানোর জন্য অন টাইম অথবা ইন টাইম কিছু একটা ব্যবহার করতে পারি। তো আমাকে বলো এখানে ইন টাইম হবে নাকি অন টাইম হবে? এটা প্রশ্ন থাকলো। কেন প্রশ্ন থাকলো? কারণ আমি অলরেডি যেটা 150 গোল্ডেন রুলস অফ গ্রামার পড়াচ্ছি, সেখানে ইন টাইম আর অন টাইমের পার্থক্য বলে দিয়েছি। সুতরাং আমার একটা ক্লাস করতে গেলে আগের ক্লাসগুলোও কিন্তু একটু নড়াচড়া করে দেখতে হবে। তো চলে আসি পরের সেগমেন্টে। কি বলছে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, WH কোশ্চেন। এগুলো তোমরা নিজেরাই করবে। আমরা ছাত্র, তোমরা ছাত্র, নীরেন ও ধীরেন ছাত্র। তাহলে আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। নীরেন ও ধীরেন ছাত্র, নীরেন অ্যান্ড ধীরেন আর স্টুডেন্টস। অর্থাৎ যখন দুটো সিঙ্গুলার অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তার সাথে প্লুরাল ভার্ব হয়, এবং এখানে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকছে সেটাও কি হবে? তোমার প্লুরাল হবে, স্টুডেন্টস হবে। একই রকম ভাবে এগুলো নেগেটিভ আমরা যদি করতে চাই তাহলে কি হবে? এগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি। আমি ক্ষুধার্ত নই। আমি ক্ষুধার্ত ইংরাজি কি? আই হাংরি না আই অ্যাম হাংরি? এখানে আমি হই ক্ষুধার্ত, বাংলায় উল্লেখ করা থাকে না, ইংরাজিতে উল্লেখ করতে হবে আই অ্যাম হাংরি। এইবার তোমার বিষয় হচ্ছে যে নট শব্দটাকে ব্যবহার করতে হবে।
তাহলে নট ব্যবহার করলে কি হবে? আই অ্যাম নট হাংরি। পরের কোশ্চেন, সে আমার ভাই নয়। সে আমার ভাই ইংরাজি কি? হি মাই ব্রাদার না হি ইজ মাই ব্রাদার? হি ইজ মাই ব্রাদার। তাহলে ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব যদি ইজ থাকে মানে বি ভার্ব থাকে, নট কিন্তু তার পরে বসে। কিন্তু ইজ যদি হেল্পিং ভার্ব থাকে তখন তোমার নট শব্দটা ইজের পরে এবং মেইন ভার্বের আগে বসবে। তাহলে এটার ইংরাজি কি হবে? সে আমার ভাই নয়, ইংরাজি হবে হি ইজ নট মাই ব্রাদার। ছেলেটি ইংরাজিতে দুর্বল নয়, এটার ইংরাজি কি হবে? সবার প্রথম ছেলেটি, দ্য বয়। তারপরে হয়, ইংরাজি কি? ইজ। তাহলে ইজ তো হলো তোমার হয়ের ইংরাজি, তাহলে তার সাথে নট যোগ করে দাও, নয় হয়ে গেল, ইজ নট। এবার কি? দুর্বল, ইংরাজি কি? উইক, ডাব্লিউ ই এ কে। কে মানে কি? সপ্তাহ। তারপরে কি হবে? ইন ইংলিশ। এবং ইংলিশ এখানে একটা সাবজেক্টের নাম, প্রপার নাউন, তাই জন্য সেটা ক্যাপিটাল লেটার হলো। একই রকম ভাবে পরের যে সেন্টেন্স তোমরা করতে পারো, দেখো যদি এখানে বলতো তুমি অসুস্থ, তাহলে কি ইংরাজি হতো? ইউ আর ইল। যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয়, শুধু এই জায়গাটাকে আগে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই মেইন ভার্বটাকে আগে নিয়ে যেতে হবে। এগুলোকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন। অর্থাৎ তোমার প্রশ্ন হবে আর ইউ ইল, লাস্টে কোশ্চেন মার্ক, এইটা হবে কোশ্চেন। ছেলেটি কি বুদ্ধিমান? প্রশ্ন করা হচ্ছে। তার মানে প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখবো, ছেলেটি হয় বুদ্ধিমান। তাহলে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট। এবার এটাকে ইন্টারোগেটিভ করার জন্য কি করতে হবে? ইজটাকে প্রথমে নিতে হবে। ইজ দ্য বয় ইন্টেলিজেন্ট হয়ে গেল তোমার উত্তর। আমি কি গায়ক হব? তাহলে কি হবে? আমি গায়ক হব, ইংরাজি কি? আই। হব ইংরাজি কি? উইল অথবা শ্যাল, শ্যালই দিলাম, জেনারেল ইংলিশ। আই শ্যাল, এবার যদি লিখি আ সিঙ্গার, এতে সমস্যা কি হবে? খেয়াল করে দেখো, আমি হই একজন সিঙ্গার, ইংরাজি কি? আই অ্যাম এ সিঙ্গার। কিন্তু শ্যালের পর তো আর V1 দেয়া যাবে না, V0 দিতে হবে। তাহলে অ্যাম এর V0 কি? বি। তো তোমরা মাথায় রাখবে যে স্যার হওয়ার জন্য তো শ্যালও হতে পারে না, শ্যাল ফিউচারকে বোঝায়, হওয়াকে বোঝায় না। এবং শ্যাল বা উইলের পর আমরা সবসময় যে কোনো ভার্বের V0 দেব, তার কারণ শ্যালটা মোডাল ভার্ব। মোডাল ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যদি থাকে তারপর তোমাকে মেইন ভার্ব দিতেই হবে। চলে আসি পরের সেন্টেন্সে। আচ্ছা, এটাকে যদি ইন্টারোগেটিভ করি কি হবে? ইন্টারোগেটিভ করলে হবে যে শ্যালটা আগে চলে আসবে, শ্যাল আই বি আ সিঙ্গার দিয়ে কোশ্চেন মার্ক হয়ে যাবে, এই শ্যালটা আগে চলে আসবে। পরের কোশ্চেন ইন্টারোনেগেটিভ। ইন্টারোনেগেটিভ, তুমি কি অসুস্থ নও, ইংরাজি কি হবে? স্বাভাবিকভাবে তোমরাও চেষ্টা করবে এটাকে পজ করে দিয়ে। উত্তর হবে আর ইউ নট ইল। সে কি বুদ্ধিমান নয়? ইজ হি নট ইন্টেলিজেন্ট। আমি কি গায়ক হব না? আমি গায়ক হব না যদি ইংরাজি হতো, তার ইংরাজি আলাদা হতো। এবার বলছে আমি কি গায়ক হব না, মানে আমি গায়ক হব। তাহলে ইংরাজিতে হবে শ্যাল আই নট বি আ সিঙ্গার? শ্যাল আই নট বি আ সিঙ্গার দিয়ে কোশ্চেন মার্ক। আমি একজন গায়ক হব, ইংরাজি কি? আই শ্যাল বি আ সিঙ্গার। আমি একজন গায়ক হব না, তখন কি হবে? আই শ্যাল নট বি আ সিঙ্গার। এটা কিন্তু হবে না আই শ্যাল বি নট এ সিঙ্গার। কেন? কারণ এখানে দেখো বি ভার্বের আগে তোমার হেল্পিং ভার্ব চলে এসছে, ঠিক আছে? তো যখন তোমার হেল্পিং ভার্ব থাকবে তখন নটটা সবসময় হেল্পিং ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসবে। কিন্তু যদি বি ভার্ব এককভাবে মেইন ভার্ব থাকে, অর্থাৎ কোনো হেল্পিং ভার্ব থাকলো না, তখন সেক্ষেত্রে সেটা বি ভার্বের পরে বসবে। পরের কোশ্চেনগুলোও নিজেরা একবার ট্রাই করো। তোমার নাম কি? তাহলে তোমার নাম, তোমার ইংরেজি কি? ইয়োর নেম কি ইংরাজি? হোয়াট। এবার আমরা কি বলেছি? ইন্টারোগেটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে ইন্টারোগেশন করার জন্য, WH ওয়ার্ড বলা হয়, সেগুলো সেন্টেন্সের শুরুতে বসে। তাহলে হোয়াট ইজ ইয়োর নেম, এটা তো মুখস্থই বাচ্চাদের,
কেন হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখবে, এই যে ইয়োর নেম, এটা কিন্তু তোমার সাবজেক্ট, ঠিক আছে? আর এই ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা উল্টো করে ভাবি, অ্যাকচুয়ালি মাই নেম ইজ অভিষেক দে, তাহলে এখানে মাই নেমটা সাবজেক্ট, অভিষেক দেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারো, ঠিক আছে? তো সাবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট অনেক সময় ইন্টারচেঞ্জেবল হিসেবেও ধরা যেতে পারে। সে এখন কোথায়, ইংরাজি কি হবে? ওয়্যার ইজ হি, অথবা ওয়্যার ইজ শি। হি অথবা শি, তুমি যেটা ইচ্ছা বলতে পারো। আচ্ছা, এখানে এখন আছে, তাহলে লাস্টে তোমাকে নাও ব্যবহার করতে হবে। তার মানে আমি লিখেই দিই, ওয়্যার ইজ হি নাও। খেয়াল করে দেখো, অ্যাডভার্ব অফ টাইম আমরা কিন্তু সেন্টেন্সের বা ক্লজের শেষে ব্যবহার করছি, মাঝখানে নয়। পরের কোশ্চেন, কোনটি তোমার কলম? আচ্ছা, কোনটি, কোনটির জন্য আমরা ইংরেজিতে উইচ ব্যবহার করব। কেন? উইচ ব্যবহৃত হয় সিলেকশনের জন্য। তোমাকে 5টা পেন দিয়ে বলছে এর মধ্যে কোনটা, তখন কিন্তু ওয়ার্ড ব্যবহার করা যাবে না, তখন কি ব্যবহার করতে হবে? উইচ ব্যবহার করতে হবে, এবং এই উইচটা তোমার অ্যাডজেক্টিভ নয়, তোমার প্রোনাউন হিসেবেই ব্যবহৃত হবে। তাহলে উইচ ইজ ইয়োর পেন, ঠিক আছে? উইচ ইজ ইয়োর পেন, লাস্টে কোশ্চেন মার্ক। তুমি বা তোমরা কে? হু আর ইউ। আচ্ছা, ইউ সিঙ্গুলার প্লুরাল দুভাবেই ব্যবহৃত হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়। এবার পাস্টের ক্ষেত্রে যেগুলো আছে তোমরা নিজেরা আশা করি পেরে যাবে। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল। আমরা দরিদ্র ছিলাম, তাহলে কি হবে? উই ওয়্যার পোর। কারণ উই এর সাথে আমরা কি ব্যবহার করি? পাস্ট টেন্স ব্যবহার করি, ওয়্যার ব্যবহার করি, তাই না? পাস্ট টেন্সে ওয়্যার ব্যবহার করছি। আমার ঠাকুর দাদা সৎ ছিলেন, তাহলে আমার ঠাকুর দাদা ইংরেজি মাই গ্র্যান্ডফাদার, ছিলেন ইংরাজি ওয়াজ, আর সৎ ইংরাজি অনেস্ট। পরের কোশ্চেন, আমি সুখী হব, তাহলে হওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? কোনো কিছু করব, আমি নই এখন, ভবিষ্যতে হব, এর জন্য শ্যাল বি অথবা উইল বি ব্যবহৃত হবে। আমি সুখী হব ইংরাজি কি? আই শ্যাল বি হ্যাপি। সে শিক্ষক হবে ইংরাজি কি? হি উইল বি আ টিচার। তারা সুখী হবে ইংরাজি কি? দে উইল বি হ্যাপি। খেয়াল করে দেখো, আমি যখন টিচার বললাম তখন বললাম আ টিচার, কিন্তু যখন বলছি হ্যাপি তখন এ বা অ্যান ব্যবহার করছি না। তার কারণ কি? কারণ হ্যাপি শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না যদি সেটা এককভাবে থাকে, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি নাউন থাকে তখন কিন্তু সেই অ্যাডজেক্টিভের আগে তোমার আর্টিকেল বসতে পারে। অন্যদিকে যখন আমি বললাম টিচার, টিচারের আগে বললাম আ টিচার। কেন? কারণ টিচারটা হচ্ছে নাউন, সাবজেক্ট কমপ্লিমেন্টে নাউন থাকলে তার আগে আর্টিকেল বসতে পারে, কিন্তু যদি অ্যাডজেক্টিভ বসে তার সঙ্গে কোনো রকম আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপর আসবো বিশেষ কিছু নিয়ম, কিছু এক্সেপশনে, অর্থাৎ এখান থেকে আমরা আজকের ক্লাসের অ্যাডভান্স পার্ট শুরু করলাম। এতক্ষণ যেটা করলাম একেবারে ওই 6-7 লেভেলের।